আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাজধানীবাসীর গলার কাঁটা এখন অটোরিকশা। এই যানটির কারণে দুর্ঘটনা বৃদ্ধি ও কর্মঘণ্টা ব্যাহত সহ নানা সমস্যায় জর্জরিত হতে হচ্ছে রাজধানীবাসীকে। তাই নিবন্ধন ব্যবস্থা চালু, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স দিয়ে বৈধতা নয় বরং বাধ্যতামূলক অবৈধ গ্যারেজ উচ্ছেদ এবং প্রধান সড়ক থেকে অটোরিকশা চলাচল রোধ করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত চালকদের পুনর্বাসনেও গুরুত্ব তাদের। অটোরিকশা নিয়ে দীপ্ত চন্দ্র পালের ধারাবাহিকের শেষ পর্ব। বিভিন্ন সময় রিট করা হলেও বন্ধ করা যায়নি ব্যাটারি চালিত অটোরিকশা। বরং ধীরে ধীরে নিম্ন আয়ের মানুষের কাছে এই বাহনটির কদর বেড়েছে। জীবিকার জন্য অন্য পেশা ছেড়ে অনেকেই বেছে নিয়েছে অটোরিকশা। 2-2.5 মাস ধরে চালাইতেছি। এর আগে গ্রামে ছিলাম, গ্রাম থেকে শহরে আসছি, এই যে 2-2.5 মাস। আমি চালাই ভাই নতুন 2-3 মাস আগে হোটেলে চাকরি করতাম। হোটেলে ইনকাম হয় না, মোটামুটি চলে। আমরা চাচ্ছি যে হাই রুটে যাতে অটো না উঠে, সিঙ্গেল যে রুটগুলো আছে ওইগুলোতে চললেই ভালো হয় আর কি। এরা হচ্ছে প্রশিক্ষিত না, যার কারণে দুর্ঘটনার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এরা দায়ী এবং যানজটের জন্য এরা মূলত দায়ী। সরকার এসব অবৈধ যান নিয়ন্ত্রণ না করে হাঁটছে উল্টো পথে। নিয়ন্ত্রণ না করে ছোট এই গাড়িগুলোকে দিচ্ছে আধুনিকতার ছোঁয়া। বিশেষজ্ঞদের মতে অটোরিকশা নিরাপদ নকশার নামে সরকার মূল সমস্যা জিয়ে রেখে অন্যদিকে চলে যাচ্ছে। আর অবৈধভাবে এই ইজি বাইক এবং পঙ্গপালের মতো চলে কি করছে, রাস্তার বিশৃঙ্খলা তৈরি করছে। বিশৃঙ্খলা তৈরি করলে কে বেশি ক্ষতিগ্রস্ত হয়? বাস। যে মেরুদণ্ড হতে পারত সে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আরও ছোট ছোট গাড়ির উপরে নির্ভরশীলতা বেড়ে থাকে। আর ছোট গাড়ির উপর যদি নির্ভরশীল হয়ে যায় ওই শহর কখনো টেকসই হবে না, একদম নির্দ্বিধায় বলা যায়। যত উন্নয়নই করুক এটা কখনো সে একটা যানজট মুক্ত, পলিউশন মুক্ত, দুর্ঘটনা মুক্ত টেকসইভাবে সমাধান দিতে পারবে না। টেকসই সমাধান একমাত্র দিতে পারে গণপরিবহন, কারণ সে অনেক মানুষকে একটা ছোট্ট ফুটপ্রিন্টের মধ্যে নিয়ে আসে। এই বিজ্ঞানটা আমাদের যারা এটার সাথে জড়িত, যাদের অর্পিত দায়িত্ব আছে, তারা এটা না জেনে সমস্যাটা বড় হতে দিয়েছে। দেশে যানবাহনের তুলনায় রাস্তা সীমিত, তাই নকশা পরিবর্তন কিংবা প্রশিক্ষণ নয়, বিজ্ঞানসম্মত উপায়ে এই যান নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত চালকদের পুনর্বাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। বিদ্যুতের চাহিদা সব জায়গায় আছে, সেই জায়গায় সে কনজিউম করে ফেলছে। রাস্তায় চলার জায়গা নাই, সেই জায়গায় স্পেসটা নিয়ে যাচ্ছে। রাস্তায় পার্কিংয়ের কোনো জায়গা নাই, সেই জায়গাটাও সে গ্রুপ পার্কিং করে ধারণ ক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং আখেরে ছোট ছোট গাড়ি আনম্যানেজেবল করে তুলতেছে। যদি আমার রেগুলেটরি অথরিটি গণপরিবহন সম্পর্কিত এই বিশেষায়িত লোকগুলি না থাকে, এরকমই হতেই থাকবে এবং সমস্যা বাড়তেই থাকবে। সো পরবর্তী সরকারকে খেয়াল রাখতে হবে প্রধান সড়ক থেকে এইগুলিকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে। 2 বছর সময় দিয়ে প্রধান সড়ক থেকে যাদেরকে সরাবে তাদের জন্য আবার বিনিয়োগ লাগবে। বিনিয়োগটা কিন্তু অত কোটি কোটি টাকা না। ট্রাফিকের তেজগাঁ জোনের ডিসি রফিকুল ইসলাম জানান, অটো নিয়ন্ত্রণে দরকার সমন্বিত তদারকি। ট্রাফিক বিভাগের তরফ থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেটি আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। এখন এই অটোরিকশা অথবা রিকশা শহরের যে যানজটের যানবাহন যেই যানজটের জন্য দায়ী, যদি আপনি নিবৃত করতে চান তাদেরকে, তাহলে আমাদের যে ট্রাফিকের যেটুক কার্যক্রম সেটুকু আমরা গ্রহণ করেছি। এখন বাদবাকি অনেকই স্টেক হোল্ডার্স আছেন এখানে, তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। ঢাকা সহ দেশকে বিড়ম্বনার হাত থেকে বাঁচাতে হলে বিশ্বের বিভিন্ন দেশের মতো ছোট গাড়ির পরিবর্তে বড় গাড়ির জনপ্রিয়তা বাড়ানোর তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। দীপ্ত চন্দ্র পাল, আরটিভি, ঢাকা। 102 বছরের ইতিহাস নিয়ে নতুন অধ্যায় শুরুর দিন গুনছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। 100 বছরে 37 বার নির্বাচন বা নতুন কমিটি গঠন হয়েছে ডাকসুর। দীর্ঘ ইতিহাসকে আন্দোলন, সংগ্রাম ও ঐতিহ্যের বলে অভিহিত করেন ডাকসুর সাবেক নেতারা। আগামীর জাতীয় রাজনীতি পরিশীলিত হয়ে দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নিয়মিত হবে বলেও আশা তাদের। অরণ্য গফুরের রিপোর্ট। প্রতিষ্ঠার 2 বছরের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু চালু হয়। 1953 সালে নাম বদলে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু।
ব্রিটিশ আমলে 24 বছরে 14টি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ডাকসু সবচেয়ে ধারাবাহিক ছিল পাকিস্তান আমলে। ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর 1953 সাল থেকে 70 সাল পর্যন্ত প্রতি বছর নতুন কমিটি পেয়েছে ডাকসু, কিন্তু বাংলাদেশের 54 বছরে ডাকসু নির্বাচনের মুখ দেখেছে মাত্র 7টি। 1991 পর দীর্ঘ 28 বছর গণতান্ত্রিক আমলে কোনো ডাকসু নির্বাচন দেখেনি ঢাবি শিক্ষার্থীরা। বহু চড়াই উতরাই পেরিয়ে 2019 সালে আলোচিত ডাকসুর পর আবার বন্ধ 6 বছর। বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। ছাত্র অধিকার পেরিয়ে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকারগুলো ডাকসুতে আগ্রহী হয়নি বলে জানান সাবেক এভিপি। সব সময়ের জন্যই ডাকসু হচ্ছে আন্দোলনের সূতিকাগার বলেন, আলোর বাতি বলেন, আলোর ঘর বলেন, মানে এটা দেশের সামগ্রিক জনগণকে একটা পথ দেখাবে। এইবারে যদি নাও হয়, আগামীতে জাতীয় রাজনীতি বর্জিত বা রাজনীতি বিবর্জিত বিরাজনীতিকরণকৃত কোনো পলিটিক্স এখানে চলবে না। 1955 সাল পর্যন্ত নির্দলীয় ছিল ডাকসু নির্বাচন। এরপর থেকে দলীয় সমর্থন ও ব্যানার অধ্যায়ে প্রবেশ করে। পাকিস্তান আমলে ডাকসুর নেতৃত্ব ভাগাভাগি করে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ। বাংলাদেশ আমলে জাসদ ও বাসদ ছাত্রলীগের আধিপত্যের পাশে একবার করে ভিপি হয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ ও ছাত্রদল থেকে। ভিপি 2 জন ও জিএস চেয়ারে 1 জন নারীকে বসতে দেখেছে ডাকসু, সেটাও পাকিস্তান আমলে। এখনও নিরাপত্তার অভাব ছাত্রী নেতৃত্ব না পাওয়ার কারণ বলে মনে করেন ডাকসুর এই সাবেক এজিএস। বাংলাদেশে যে পলিটিক্যাল এক্সারসাইজ দীর্ঘদিন যাবৎ চলে আসছে, অ্যাকচুয়ালি তো আপনার যেভাবে যেই ট্র্যাডিশন চলে আসছে সেই ট্র্যাডিশন তো ভালো না। আমাদের ছেলেপেলেদের মন মানসিকতা অনেকের ভালো না। 17 বছর আপনি জানেন এই শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে এডুকেশন সেক্টরে। মেয়েরা বিভিন্নভাবে একটু শঙ্কিত থাকে বা মেয়েদের পিতা মাতারা তারা শঙ্কিত থাকে। তারা তো দেখে সোসাইটির অবস্থা, দেশের অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, একটি হেলদি অ্যাটমসফিয়ার প্রয়োজন। তখন মেয়েরা কনফিডেন্স পাবে, মেয়ের বাবা পিতা মাতারাও কনফিডেন্স পাবে। জুলাই পরবর্তী রাজনীতি ডাকসুর হাত ধরে দেশে গুণগত পরিবর্তন আনবে বলে মনে করেন নেতারা। জাতীয় রাজনীতি তারা প্রভাব বিস্তার করবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের বাকি আর মাত্র একদিন। কাল রাত 12টায় শেষ হবে প্রচার। শেষ মুহূর্তের প্রচারণায় মুখর পুরো ক্যাম্পাস। নানা প্রতিশ্রুতিতে ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী ও সমর্থকরা। ভোট গ্রহণ হবে 11ই সেপ্টেম্বর। নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। এদিকে জাকসু নির্বাচনে ছাত্রত্বের বৈধতা না থাকায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ হওয়া বাম সমর্থিত ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনপ্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন। যেটা নিরপেক্ষ হবে এবং ক্যাম্পাস সহ এবং শিক্ষার্থী বান্ধব হবে। এখান থেকে যারা নির্বাচনে যাবে তারা সবাই হচ্ছে প্রশাসনে যাবে। প্রশাসনের ভেতরে থেকে তারা কতটুকু শিক্ষার্থী বান্ধব হয়ে উঠতে পারে এবং শিক্ষার্থীদের কল্যাণে কতটুকু কাজ করতে পারে, তাদের রেসপন্সিবিলিটি কতটুকু করতে পারে, সেটাই হচ্ছে দেখার বিষয়। আগামী 11 সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে শিক্ষার্থীরা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে যে আমাদেরকে যে একটি কার্যকর ছাত্র সংসদ গড়ে তোলার জন্য সর্বোচ্চ সহায়তা করবেন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, বিশ্ববিদ্যালয় নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন, আর প্রার্থিতা ফিরে পেতে আইনি নোটিশের বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। চিন্তি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আপনাকে জানিয়ে রাখি, আর নির্বাচন প্রচারণার কিন্তু একদিন বাকি রয়েছে। শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিশ্ববিদ্যালয় এলাকায়। এই মুহূর্তে কিন্তু নির্বাচনী আমেজ বয়ে চলেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তো সম্প্রীতির ঐক্য প্যানেলের যে প্রার্থী রয়েছে অমৃত রায় জন, তার প্রার্থিতা ইতিমধ্যে নির্বাচন কমিশন বাতিল করেছেন এবং তার প্রার্থিতা ফিরে পেতে কিন্তু তিনি গতকাল আইনি নোটিশ পাঠিয়েছেন এবং 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আইনি নোটিশে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রেজিস্ট্রার ও প্রধান নির্বাচন কমিশন বরাবর এই আইনি নোটিশ মেলের মাধ্যমে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেছেন যে 12 ঘন্টার মধ্যে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন, অন্যথায় তারা রিট করবেন বলে এই আইনি নোটিশে কিন্তু উল্লেখ করেছেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু এই মুহূর্তে একটি বিশ্ববিদ্যালয় জুড়ে
বিরাজ করছে যে আইনি জটিলতায় যদি নির্বাচন আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই স্বপ্ন যেন নষ্ট না হয়, সেজন্য সেদিকে সজাগ থাকার জন্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা চাচ্ছেন যে ডাকসু নির্বাচন যেটা যথাসময়ে যেন অনুষ্ঠিত হয়, সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে এমন আহ্বানই তারা জানিয়েছেন। তো এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয় জুড়ে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তো সিনথিয়া, আমার কাছে এই ছিল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ। আজ থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই। আজ ও আগামীকাল চলবে এসব মনোনয়নপত্র যাচাই। গতকাল পর্যন্ত 23টি পদের বিপরীতে 259 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। সিনেটে 5টি ছাত্র প্রতিনিধি পদে 62 জন এবং হল সংসদের 17টি হলের মধ্যে 16টি হলে 558 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলে রাকসু 16টি হল ছাত্র সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 879 জন। দীর্ঘ 8 বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। ঠাকুরগাঁও বালক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল 10টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ আরও অনেকে উপস্থিত থাকবেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, 8 বছর পর ঠাকুরগাঁওতে বিএনপির সম্মেলন হতে যাচ্ছে, একে ঘিরে মানুষের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। আসলে বিএনপির যে সম্মেলন দীর্ঘ 8 বছর পর কিন্তু আজ ঠাকুরগাঁওয়ে এই বড় মাঠে কিন্তু বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদেরকে আমরা দেখাতে চাই যে চরম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস উৎফুল্লর মধ্য দিয়ে কিন্তু মাঠে সকলেই ইতিমধ্যে প্রবেশ শুরু করেছেন। সকাল 10টায় কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু প্রথম অধিবেশন শুরু করবেন। এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সরাসরি ভার্চুয়ালে যুক্ত হয়ে কিন্তু তিনি কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা এখানে উপস্থিত থাকবেন। এখানে প্রথম অধিবেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে একজন মনোনয়নপত্র দাখিল করেছেন, তার বিপরীতে কেউ মনোনয়নপত্র জমা দেননি এবং সাধারণ সম্পাদক পদে 4 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 4 জন মনোনয়নপত্র দাখিল করার পরে কিন্তু এখানে সাধারণ সম্পাদক পদে জনাব শরীফুল ইসলাম শরীফ যিনি ছিলেন তিনি কিন্তু তার মনোনয়ন শারীরিক অসুস্থতা এবং কি দলীয় স্বার্থের কারণে কিন্তু তিনি দলীয় বৃহৎ স্বার্থের কারণে তিনি কিন্তু মনোনয়নপত্র ফিরিয়ে নিয়েছেন। তো আমি এখন একটু কথা বলার চেষ্টা করব এখানকার বিএনপির যিনি সাবেক নেতৃবৃন্দের সাথে একটু কথা জানার চেষ্টা করবো যে আপনারা আসলে এখানে কেমন, আপনাদের যে কাউন্সিল বা অধিবেশন কেমন দেখছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 8 বছর পর আমাদের জেলা বিএনপি ঠাকুরগাঁও জেলা বিএনপির আজকে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন জন এর মধ্যে আবেদন করেছিলেন, কিন্তু আমরা সকলে উদ্যোগ করেছি শুধু সাধারণ সম্পাদক পদে এখন 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা দেখছেন যে একটি উৎসবমুখর পরিবেশে আমাদের এখানে দীর্ঘ 8 বছর পর সম্মেলন হতে যাচ্ছে। এটা মাননীয় মহাসচিব মির্জা আলমগীর স্যারের নির্বাচনী এলাকা। এখানে কোনো রকম দলে বিভেদ নেই, কোনো রকম ইয়ে নেই, সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলের স্বার্থে দলের জন্য যারা নিবেদিত প্রাণ তারাই এই দলের সাথে সম্পৃক্ত আছে, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আপনাদের আমরা জানাচ্ছিলাম যে এই সম্মেলনকে ঘিরে কিন্তু বিএনপির দলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আশা করছেন যে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলনটি শেষ হবে। ধন্যবাদ।
দিনাজপুরের হিল স্থলবন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে 20 থেকে 30 ট্রাক পণ্য। ভারত থেকে আমদানি হচ্ছে প্রায় 150 ট্রাক পণ্য। এতে বন্দর শ্রমিকদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্য। সরকারের দেয়া কিছু শর্ত উঠিয়ে নিলে আমদানি আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রায় বছরখানেক পর চাঞ্চল্য ফিরেছে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিল স্থলবন্দরে। প্রতিদিন এই বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে 130 থেকে 150 ট্রাক পণ্য। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে 20 থেকে 30 ট্রাক পণ্য। এতে বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্য। ভারত থেকে এসব ট্রাকে আসছে চাল, ভুসি, গম, ব্লিচিং পাউডার, মসুর ডাল, জিরা, আদা, কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্য। আমদানিকারকরা বলছেন সরকারের দেয়া কিছু শর্ত উঠিয়ে নিলে বাড়বে আরও আমদানি। এই চাকা ব্যারিকেডগুলো যদি কাস্টম প্রকল্প তুলে নেয়, হিলি স্থলবন্দর পূর্বের ন্যায় ফল আমদানি করা সম্ভব হবে। ভারতে কোয়ারেন্টাইন অফিস না থাকায় বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। সেখানে কোয়ারেন্টাইন অফিস না থাকার কারণে এই হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম খুব একটা আমরা করতে পারছি না। এদিকে নিয়মিত উপার্জন করতে পারায় খুশি বন্দর শ্রমিকরা। আগে গাড়ি তো কাজ কাম কম ছিল, বর্তমানে আল্লাহর রাস্তায় এখন মোটামুটি গাড়ি ভালো কাজকর্ম মোটামুটি আমাদের এখন খুব সুন্দর হচ্ছে। এইভাবে চললে আমাদের যাই হোক পরিবার খুব সুন্দরভাবে চলতে পারবে। পণ্য দ্রুত খালাস করতে সব ধরনের সহযোগিতা করছেন কাস্টমস কর্মকর্তারা। আসলে হিল স্থলবন্দরে যখন পণ্যটা আমদানি হয় তখন আমাদের কাস্টমসের পক্ষ থেকে বিএল সাবমিট করা, বিলোবেন্ডি দাখিল করা, পরীক্ষণ শুল্কায়ন, সে ব্যাপারে আমরা কাস্টমস কর্তৃপক্ষ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে থাকি। আমদানির পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির হার বাড়বে এমনটাই প্রত্যাশা সবার। সাকিব আল হাসান, RTV। পদ্মা ও মধুমতি সেতু চালুর পর নড়াইল বেনাপোল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে সড়ক প্রশস্ত না হওয়ায় প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। গত 2.5 বছরে মহাসড়কটিতে 69টি দুর্ঘটনা ঘটেছে। এতে 41 জন নিহত এবং 99 জন আহত হয়েছেন। দ্রুত ভাটিয়াপাড়া বেনাপোল অংশের সড়ক প্রশস্তকরণের দাবি এই অঞ্চলের বাস মালিক, শ্রমিক ও এলাকাবাসীর। নড়াইল থেকে মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ভাঙা এক্সপ্রেসওয়ে পার হবার পরই শুরু হয় নড়াইল বেনাপোল মহাসড়ক। সড়কটির ভাটিয়াপাড়া বেনাপোল 70 কিলোমিটার অংশ অত্যন্ত সরু হয় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন যানবাহন। গত 2.5 বছরে সড়কটিতে 69টি দুর্ঘটনায় ঝরেছে 41 প্রাণ। দ্রুত সড়কটি প্রশস্তকরণের দাবি চালক ও যাত্রীদের। এই সরু রাস্তার কারণে বিভিন্ন সময় একটি গাড়ি আর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হচ্ছে। ভ্যান, রিক্সা, ইজি বাইক, নসিমুন, করিমুন, এদের দ্বারাই আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হই। এই সরু রাস্তায় আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হয়। আমরা যে ছোট গাড়িগুলো চালাই, বড় গাড়িগুলো আসলে অনেক সময় আমরা খাদে পড়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। 2022 সালে ঢাকা মাওয়া নড়াইল বেনাপোল জাতীয় মহাসড়কের কালনা এলাকায় মধুমতি নদীতে 2022 সালে ঢাকা মাওয়া নড়াইল বেনাপোল জাতীয় মহাসড়কের কালনা এলাকায় মধুমতি নদীতে দেশের প্রথম 6 লেনের সেতুর উদ্বোধন করা হয়। এরপর থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহনের চাপ বাড়তে শুরু করে সড়কটিতে। সমস্যার সমাধানে দ্রুত প্রশস্তকরণের কাজ শুরু হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। পর্যাপ্ত সংখ্যক কালভার্টের প্রস্তাবনা দেওয়া আছে এবং এই অর্থ বছরের শেষের দিকে আমরা এই সড়কটি প্রশস্তকরণের 10.3-তে উন্নীতকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করব। তো এই সড়কে কিভাবে চলাচল করলে দুর্ঘটনা কম হবে, জনগণেরও এই বিষয়ে সচেতনতা হতে হবে। দুর্ঘটনা এড়াতে দ্রুত মহাসড়কটি প্রশস্তকরণের প্রকল্প বাস্তবায়নের দাবি নড়াইলবাসীর। আব্দুল হামিদ, RTV। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বাসে থাকা 8 জন যাত্রী আহত হয়েছেন। মধ্যরাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় রেলওয়ে ওভারব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। পরে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বাগেরহাটের 4 আসন থেকে একটি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে হরতাল পালিত হচ্ছে। গতকাল বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এই কর্মসূচি ঘোষণা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর জের ধরে সকালে জেলার প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এতে খুলনা, ঢাকা, খুলনা পিরোজপুর, খুলনা মোংলা সহ দূরপাল্লার ও অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। মোড়ে মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ করছে জেলাবাসী। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। 3 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি 8 টাকা কমে পাইকারি বাজারে 62 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত 3 দিন আগে বিক্রি হয়েছিল 70 টাকায়। ক্রেতা সংকট এবং বাজারে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। এদিকে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে আয়রন ডোম প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পেন্টাগন। গেল 30 জুন ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর এই দায়িত্বে নিয়োগ পান তিনি। মার্কিন বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে গেল 20 আগস্ট নতুন পদে শরীফুল এম খানের অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক। তার তত্ত্বাবধানে প্রকল্পটি দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্ত্র জমা দিয়ে হামাস সব জিম্মি মুক্তি দিলেই শেষ হবে গাজা যুদ্ধ। জেরুজালেমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এ কথা জানান। অন্যদিকে এ চুক্তি না মানলে হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জিম্মি মুক্তিতে রাজি হলেও অস্ত্র সমর্পণে অসম্মতি জানিয়েছে হামাস। এসবের মধ্যেও থেমে নেই হত্যাযজ্ঞ। বাহাত ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও 65 ফিলিস্তিনি। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। গাজা উপত্যকার কেন্দ্রে হত্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। এ পর্যন্ত অঞ্চলটির 64,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে দেশটির সেনারা। এছাড়া গাজা শহরের আরও একটি বহুতল ভবন ধ্বংস করেছে তারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে এ কয়দিনে শহরের অর্ধশত ভবন ধ্বংস করেছে আইডিএফ বাহিনী। এর ফলে পরিবারের সঙ্গে আশ্রয় হারাচ্ছে নগরীর লাখ লাখ বাসিন্দা। এদিকে অস্ত্র সমর্পণ করে গাজায় আটক থাকা বাকি জিম্মিদের মুক্তি দিলে অবিলম্বে এ যুদ্ধ শেষ হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতায় যুদ্ধ শেষ করতে চায় তেল আবিব। You cannot disconnect statehood from peace. অন্যদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চুক্তিতে আসতে জোর দেন তিনি। তার শর্ত না মানলে সংগঠনটিকে কঠোর পরিণতির হুমকিও দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের শর্তে জিম্মিদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম। তবে অস্ত্র সমর্পণে অসম্মতি জানিয়েছে হামাস। نحن معنيين بأن يخرج مشهد بأننا حركة تحرر وطني تحترم الإنسان وقيمة الإنسان। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে গাজায় গণহত্যা বন্ধে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। Attacked and kidnapped by Israel. বিনিয়ামিন, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।